নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি আমার কাছে না কেমন যেন ঘোলাটে লাগছে। ঘোলাটে কেন? মানে এই যে বিভিন্ন রকম ডেট দেওয়া হচ্ছে, প্রধান উপদেষ্টা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসলেন, বসার পর সেখান থেকে বেরিয়ে এসে 25টা দল বলল তারা ডিসেম্বর কিংবা তারা আগে নির্বাচন চায়। 3টা মতো দল বলল তারা ডিসেম্বর থেকে জুন যে সময়সীমা আগে ঘোষণা করেছিলেন ওই সময় হলে কোনো সমস্যা নেই। 6 তারিখে এসে উনি হঠাৎ করে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন হবে ইলেকশন। আবার লন্ডনে যে নিয়ে উনি দুজনের সঙ্গে বৈঠক করেন, বৈঠক করে বললেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। আমার কাছে যেটা মনে হয় যে এই সবই ঠিক আছে, ডেট দিতে পারে, কিন্তু কোন ডেটটা কেন দেওয়া হচ্ছে এর পিছনে কোনো লজিক আমি এখনো দেখতে পাচ্ছি না। হোয়াই ডিসেম্বর, হোয়াই এপ্রিল অ্যান্ড হোয়াই ফেব্রুয়ারি? কেন? কারণটা ব্যাখ্যা করেন রে ভাই। একটা লজিক তো থাকবে। সারা দেশ জুড়ে এত বড় একটা যজ্ঞ হবে, এত বড় একটা ঘটনা ঘটবে, মানুষ ইনভলভ হবে, মানুষ ভোট দিবে। আমি ভোট দিব কোন দিন সেটা আপনি আমাকে বলবেন তো, যে কেন আমার জন্য ডিসেম্বরটা ইম্পর্টেন্ট। আমি যদি বলি নির্বাচন কেন অক্টোবরে নয়, আমি তো নির্বাচন অক্টোবরে চাই, এবং আমার এর পেছনে 10টা লজিক আছে। ওনাদের লজিকটা কি? ইউনূস সাহেবের মনে হলো পলিটিক্যাল পার্টি ডিসেম্বরে চাইছে, কি আছে, আমি এপ্রিল বলে দিলাম। এই যে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া, স্বৈরাচারী আচরণ কাকে বলে? ইহাকেই বলা হয় আমি যেটা মনে করেছি তুমি সেটা মানবা, এবং আমি এটা কেন মনে করেছি এই ব্যাখ্যাটা আমি দিব না, আমার ইচ্ছা। কেউ এর পর্যন্ত কোনো ব্যাখ্যা দিছে? কেউ কোনো ব্যাখ্যা পান? কারো কাছে কোনো ব্যাখ্যা পাবেন না কিন্তু আপনি। আমি বলছি আচ্ছা, বিএনপি আন্দোলন করতেছে যে আমি ডিসেম্বর ইলেকশন চাই, খুব ভালো আন্দোলন করেছে। আমি ধরে নিয়েছি বিএনপি একটা এত গণমানুষের দল, তারা যখন ডিসেম্বর চেয়েছে নিশ্চয়ই তারা জনগণের মতামত দিছে, ডিসেম্বর চেয়েছে, অথবা জনগণের পালস তারা অনুভব করতে পেরেছে। কারণ সারা দেশে তার তো দল আছে, সারা দেশে তার নেতা কর্মী আছে, বা তাদের কাছ থেকে হয়তো শুনে বুঝছেন না দেশের মানুষ এখন ডিসেম্বরে চায়। তো আপনি ডিসেম্বর থেকে যে 2 মাস পিছাইলেন কেন? কারণটা ব্যাখ্যা করেন রে ভাই। যে আমি ডিসেম্বর চেয়েছিলাম, ওটা ভালো হলো না, অতএব আমি ফেব্রুয়ারিতে যাব। আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়ার পিছনে কী সুবিধাটা জাতির? আপনার কী সুবিধা আমার জানার কোনো আগ্রহ নাই। আপনি তো ভাই জনগণের উপর ডিপেন্ড করতেছেন। জনগণ যদি কালকে আপনাকে ত্যাগ করে, আপনি কিন্তু নোবড়ি। শেখ হাসিনা টের পাইছে। শেখ হাসিনার উদাহরণ আপনাদের ওটা মাথায় রাখা উচিত। জনগণকে ত্যাগ করতে কোনো সমস্যা নাই। আমার জন্য বিএনপি অপরিহার্য না, বিএনপির জন্য আমি পাবলিক অপরিহার্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কাজে তারা কেন এগুলি করে কেউ কোনো জবাব দেবে না। আমার ইচ্ছা আমি চাইলাম, কারণ আমি দলের মহাসচিব, আমি দলের নেতা, আমি এই দেশের হর্তাকর্তা, আমি প্রধান উপদেষ্টা, আমি যেটা বলবো এটা। কেন কেন প্রধান উপদেষ্টাকে এই এপ্রিল নির্ধারণ করার জন্য কোনো বিশেষ এক্সপার্ট কমিটি করছিল? ভাই এইগুলি ভালো না। এগুলিকে আমি মনে করি যে এরা এই মানসিকতা নিয়ে এরা আবার সংস্কারও করতে চায়। কিন্তু এই বৈঠকের ফলে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে কেটেছে বলে কার দূরত্ব তৈরি ছিল? বিএনপি এবং সরকারের মধ্যে তৈরি ছিল। বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমতেই পারে, তাতে কি আসে যায়? তাতে আমার কি আসে যায়? বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমানোর ফলে আমার যদি অসুবিধা হয় আমি ওটা নিয়ে আলাপ করবো। ফেব্রুয়ারি আমাকে বোঝান, আপনি ইলেকশনে আপনি ফেব্রুয়ারিতে দিচ্ছেন, মার্চ মাসে পরীক্ষা হবে। ইলেকশনের এই যেটা একটা বাংলাদেশ ইলেকশনটা মানে কি একটা উৎসব, পুরো মাস ব্যাপী উৎসব, 1 মাস 2 মাস ধরে উৎসব থাকবে। তো সেই উৎসবে পরীক্ষা ক্ষতি হবে না কেন? আপনার সুবিধা। তবে এগুলি তো কোনো কথা হলো না। মানে আমার কথা হলো কি, বলে যে আমরা জনগণের জন্য করতেছি, জনগণের কিচ্ছু করতেছে না, তারা সব নিজের জন্য করতেছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে দূরত্ব কমছে। দূরত্ব কমছে কি, তাদের লাভটা কি হয়েছে? ইলেকশন আজ হোক কাল হোক হবেই তো। জি, ধন্যবাদ। রুমিন ফারহানা, আপনার কাছে আসি। জামাত সহ আরও কিছু রাজনৈতিক দল বলছে যে এই যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে এখন পর্যন্ত যে চলটা ছিল সরকারের, যে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলো সংবাদ সম্মেলন করেছে, সরকারের তরফ থেকে প্রেস উইং আলাদাভাবে করেছে, সেটার ব্যত্যয় ঘটায় আসলে সরকারের নিরপেক্ষতা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কি মনে হয়? দেখুন, মাঠে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, সুতরাং বিএনপির প্রধান প্রতিপক্ষ বা বিএনপির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামাতে ইসলামী এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে মাঠে আছে। সুতরাং বিএনপি
ব্যাপারে যে কোনো নেগেটিভ কথা বলা বা যে কোনো নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা, সেটা জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই আসবে, সেটাতে খুব আশ্চর্য হবার কিছু নাই। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা বুঝি, দেশের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা ছিল, দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা বোধ ছিল। আমি পলিটিক্যাল একজন কর্মী হিসেবে আমার মধ্যে অনিশ্চয়তা ছিল, কারণ আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার একটা মানে প্ল্যান আছে, আমাকে সেই প্ল্যানটা সাজাতে হবে। নির্বাচন কবে এটা যদি আমরা না জানি, বা নির্বাচন কবের মধ্যে একটা মানে মোটা দাগে একটা টাইম ফ্রেম যদি আমাদের সামনে না থাকে, তাহলে কিন্তু আমি আমার নিজের প্ল্যানটাকে ঠিক করে গুছাতে পারি না। সুতরাং এটি একই সঙ্গে বাংলাদেশের আপামর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তির বার্তা দিয়েছে। এই যৌথ বিবৃতি বা ঘোষণা যেটাই আপনি বলেন, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বস্তি দিয়েছে, এবং এটি রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক আছে তাদের মধ্যেও স্বস্তি দিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন, আমাদের অর্থনীতিতে এক ধরনের মন্দা দীর্ঘ সময়, বিশ্বব্যাংক যেই প্রজেকশন দিচ্ছে 3.3, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের মধ্যে সবচেয়ে নিম্ন জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ এক জায়গায় আটকে আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটি নিম্নমুখী, ডলারের দাম অত্যন্ত মানে হাই। সেই কারণে দেখা যাচ্ছে অনেকে মনে করছে যে এই আনস্টেবল অস্থির সময়টাতে তারা কোনো কিছু নতুন করে শুরুও করতে চাচ্ছে না, দেশের ভেতরেও চাচ্ছে না, বাইরে থেকেও চাচ্ছে না। সো এই সকল কিছুর মানে একটা নিশ্চয়তা, একটা স্থিতিশীলতা আনবার জন্য এই মিটিংটা অত্যন্ত জরুরি ছিল। এবং আপনি দেখুন, যারা মাসুদ কামাল যেটা বলছিলেন যে ডিসেম্বর কেন বিএনপি দাবি করেছিল, এখন পিছিয়ে ফেব্রুয়ারিতে কেন গেল, সেটা ব্যাখ্যা তিনি পাচ্ছেন। ডিসেম্বরে তো আমাদের নির্বাচনের একটা সংস্কৃতি সবসময় ছিল, এবং আমরা দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন। সুতরাং ডিসেম্বর মাসটা ছিল প্রথম মাস, যেটা ওনার ওই জুন পর্যন্ত যে উনি একটা টাইম ফ্রেমের কথা বলেছেন, তার প্রথম মাসটাই ছিল ডিসেম্বর। সো বিএনপি বলেছে যে ওয়াই নট প্রথম মাসটাই, ডিসেম্বর নয় কেন? এবং আপনি যদি সকল দিক বিবেচনা করেন, আমাদের ওয়েদারের বিষয়টা আছে, ঝড় বৃষ্টির সময়, অতিরিক্ত গরমের সময় আমাদের পক্ষে সম্ভব না মানে মাঠে ময়দানে গিয়ে প্রচারণা চালানো, ভোটারদের পক্ষে সম্ভব না ঝড় বৃষ্টি মাথায় করে এসে সেন্টারে গিয়ে ভোট দেয়া। আবার আপনি দেখুন, এরপরে শুরু হয়ে যায় রমজানের সময়টা তো আমাদের নির্বাচনী প্রচারণার জন্য আইডিয়াল টাইম না। এরপরে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। আপনি যদি পরপর মাসগুলো চিন্তা করতে থাকেন, ফেব্রুয়ারি পর মার্চ, এপ্রিল, মে, জুন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ঝড় বাদল বৃষ্টি, সব কিছুকে আপনি বিবেচনা নিলে দেখবেন আপনি আবারও 26-এর এন্ডে গিয়ে আপনাকে নির্বাচনের তারিখ ফিক্স করতে হচ্ছে। সো এত দীর্ঘ সময়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকাটা কতটুকু স্বস্তির, সেই প্রশ্নও আছে। আমাদের বেশ কয়েকটা দেশের নিয়ে তো রিসার্চ হয়েছে, আমাদের সেই রিসার্চ উইং থেকে আমরা যেটা দেখলাম, 16টি দেশের উপরে একটা আমরা বের করেছি যে কোথায় কোথায় অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ছিল। 1 মাস 2 মাস থেকে শুরু করে এটা অন অ্যান অ্যাভারেজ 1 বছর 1.5 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করেছে। এবং দেখা গেছে 16টা দেশের গড় করে যে 10 মাস 2 সপ্তাহ, এটা হচ্ছে গড়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল। সো আমার কাছে মনে হয়েছে যে এই সরকারটি তো নিজেরাই ডিসেম্বরের কথা বলেছে, তো সেখান থেকে দুই পক্ষই কিছুটা কম্প্রোমাইজ করে যদি ফেব্রুয়ারিতে হয় রমজানের আগে, ওইটাই একমাত্র শেষ সময়। 26-এর মানে যদি আপনি শেষের দিকে না করেন, তাহলে 26-এর শুরুতে, ফেব্রুয়ারিটাই শেষ সময় যখন আপনি নির্বাচনের তারিখ দিতে পারেন। আর দেশে ফিরে এসে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্তটা জানালে ভালো হতো, এটা যে বলা হচ্ছে সেটার ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে এনসিপি এবং জামাতে ইসলাম, জামাত কিন্তু নিজেই কিছুদিন আগে বলেছে যে আগের মানে এই নেক্সট রমজানের আগে নির্বাচন তারা দেখতে চায়, বিভিন্ন সময় বিভিন্ন তারিখ বলে। তাদের বিরুদ্ধে কথা সময় নিয়ে নয়, প্রক্রিয়াটা নিয়ে মানে তারা নেক্সট ডিসেম্বর মানে নেক্সট রমজানের আগে তারা ইলেকশন চেয়েছে। তো ঠিক রমজানের আগে ইলেকশন দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির কথা জামাতও বলেছে, ফেব্রুয়ারিতে ইলেকশন এসছে। তারা বলছেন যে এটা একটু এসে তাদের সাথে কথা বলে করলে ভালো। হ্যাঁ, মানে ভাতটা আমি এদিকে ঘুরিয়ে খেলে সুন্দর হতো, আমি সরাসরি খেয়েছি। দেখুন, সরাসরি খাওয়ার ব্যাপারে আমার যেটা ব্যাখ্যা, সেটা হলো সরাসরি খাওয়ার বিনিময়ে আপনি দেশে একটা স্বস্তির পরিবেশ দ্রুত আনতে পেরেছেন। আপনি চিন্তা করেন সেই মানুষগুলোর কথা যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, যারা কোনো দলকে
কখনো এই দলকে ভোট দেয়, কখনো ওই দলকে ভোট দেয়, সুইং ভোটার। তাদের মধ্যে এক ধরনের যে অনিশ্চয়তা আমি দেখেছি, তাদের মধ্যে এক ধরনের যে উৎকণ্ঠা আমি দেখেছি। এই বৈঠকটি এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, এবং আমি দুজন মানে ব্যক্তির কথা একদম স্পেসিফিক্যালি বলতে চাই। একদিকে আমাদের চিফ অ্যাডভাইজার, তার যে আন্তরিকতা, তার যে হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখেছি। অন্যদিকে দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টির যিনি প্রধান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে আন্তরিকতা এবং তার যেই হৃদ্যতা, হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখেছি, এটা পুরো বাংলাদেশে এক ধরনের আশার সঞ্চার করেছে। অনেক ধন্যবাদ। জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে ফিরে আসতে চাই। এখানে যে বিষয়গুলো আলোচনা এসেছে তার একটা কথা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই সফরের মূল উদ্দেশ্যটাই আসলে ছিল জনাব তারেক রহমানের সাথে বৈঠক, এবং সে কারণেও আসলে সরকারের ব্যাপারে সরকার আসলে বিএনপিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছে কিনা সেই অভিযোগটা ঘুরে ফিরে আসছে। আপনাদের ব্যাখ্যাটা কি? জি, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরের মূল উদ্দেশ্য ছিল জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক। এটা যে বা যারাই যেভাবেই বলেছেন এটা সঠিক নয়। সঠিক নয় এই বিবেচনায় যে মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরের অন্যতম কারণ ছিল রাজার কাছ থেকে একটি অ্যাওয়ার্ড পাওয়ার উনি ইনভাইটেড ছিলেন। উনি চেষ্টা করেছেন যে যখন উনি যাবেন তখন আমাদের সঙ্গে যেহেতু যুক্তরাজ্যের বেশ কিছু মানি লন্ডারিং বা অ্যাসেট রিকভারের একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেই ইস্যুগুলিকে দেশের স্বার্থে এই সফরটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই জায়গাটা চেষ্টা করা। সো একই সঙ্গে আপনি একটা জিনিস বিবেচনা করেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের সঙ্গেই এক বা একাধিকবার, তাদের শীর্ষ নেতাদের সঙ্গে এক বা একাধিকবার, কখনো প্রকাশ্যে, কখনো একান্তে, কখনো গ্রুপ নিয়ে, কখনো একান্তে নানান ধরনের বৈঠক এখানে অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র জনাব তারেক রহমানের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়নি বিকজ উনি এখানে অবস্থান করছিলেন না। অথচ দেখুন, আপনি এখানকার সবচেয়ে, বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, আপনি যে বিবেচনাতেই বলেন, যেভাবেই বলেন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির শীর্ষ নেতা যখন ওখানে অবস্থান করছেন, এটা একটা সুযোগ হচ্ছে যে যখন মাননীয় প্রধান উপদেষ্টা ওখানে যাচ্ছেন তার সঙ্গে একটি সাক্ষাৎ হওয়া। আপনি এটার একটা পার্সপেক্টিভ থেকে যেমন এভাবে দেখা, আরেকটা পার্সপেক্টিভ যদি আপনি অন্যভাবেও দেখেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডন সফর করবেন, আর সে সময় লন্ডনে থাকা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যদি কোনো রকম সৌজন্য সাক্ষাৎ না হয়, এটা আমাদের রাজনীতিতে এক ধরনের নেতিবাচক বার্তাও দেয় কিন্তু। সুতরাং এটা আমি বলবো একটা বাই প্রোডাক্ট এই মিটিংটি। তবে এই বাই প্রোডাক্টটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, একটি দেশের জন্য, জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ তৈরি করেছে। এই সফর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়া না হওয়া বা তিনি ব্রিটেনে আছেন কি নেই সে নিয়ে বোধহয় এখানে একটু ধোঁয়াশা, এটা নিয়ে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছিল, এক ধরনের সেটার ব্যাখ্যা ইতিমধ্যে দেওয়া হয়েছে। সো এটা একটা আসলে এখন অতীত ইস্যু। তারপর আপনি যখন তুলছেন, আমি বলি এটা আমাদের দিক থেকে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল আসলে। আমাদের ফরেন মিনিস্ট্রি ওখানে একটা মিটিংয়ের, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সঙ্গে একটা মিটিংয়ের চেষ্টা করছিলেন। ইন দ্য মিন টাইম আমাদের একটা প্রেস কনফারেন্স যেদিন অনুষ্ঠিত হয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে, সেখানে ওই প্রেস কনফারেন্সে যাওয়ার আগেই কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, যে ওদের অল পার্লামেন্টের পার্টির মেম্বার, তাদের একজন আমাদের প্রেস সেক্রেটারিকে বলেছিলেন যে প্রাইম মিনিস্টার এই মুহূর্তে কানাডায় আছেন। তো ওই মুহূর্তের সময়ের কারণে আমাদের পক্ষে আর ক্রস চেক করা সম্ভব হয়নি। তারপরও উনি কিন্তু বলেছেন সম্ভবত উনি কানাডায় আছেন। হ্যাঁ, যাই হোক, আমাদের এখানে এই বিষয়গুলি অনেক বেশি আলোচনা তৈরি করে, আলোচনা পছন্দ করে। আপনি এই একই কারণে আমি যদি বলি আপনাকে, যে আলোচনাটা আপনি এতক্ষণ করছিলেন, কেন ওইখানে এই ধরনের অ্যানাউন্সমেন্ট আসলো, ফার্স্ট অফ অল আপনি দেখুন অ্যানাউন্সমেন্টটা কি। অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আগেও বলা হয়েছে যে সংস্কার, বিচার, এই প্রক্রিয়াগুলির সন্তোষজনক অগ্রগতির একটা বিষয় আছে। সেটা যদি, আমি বলছি যদি আগেই করা সম্ভব হয়, যদি সন্তোষজনক জায়গায় পৌঁছানো সম্ভব হয়, সেক্ষেত্রে ঈদ রমজানের আগেই নির্বাচনটা করা সম্ভব। এই হচ্ছে কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা। আপনি সংস্কার বলেন, বিচার বলেন, আপনি যে কোনো নির্বাচনের প্রক্রিয়া বলেন, যে কোনো প্রক্রিয়াতেই আমাদের সবগুলি পলিটিক্যাল পার্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এই গুরুত্বপূর্ণদের মধ্যেও একটা গুরুত্বের ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়া যে কোনো বিবেচনাতেই আপনাকে বিএনপিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। সুতরাং বিএনপির টপ লিডার্স যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করেন, সেখানে সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টা ওনার যে আন্তরিকতা দেখেছেন, বিচারের বিষয়ে ওনার যে আন্তরিকতা দেখেছেন, দেখুন একটা বিষয় কি, সেটা হচ্ছে আমরা যদি ধরুন জুলাই আগস্টেও তো শত শত মানুষ শহীদ হয়েছে না,
তার মধ্যে আমরা কয়েকটা নামকে খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করি, কেন তারা এক ধরনের এখানে সিম্বল তৈরি করে, তারা বিপ্লবের প্রতিচ্ছবি হয়ে ওঠে। আপনি যদি গত 17 বছরের জুলুম নির্যাতনের প্রতিচ্ছবি হিসেবে কারোর চেহারা আপনি দেখতে চান, সেটা তারেক রহমানের চেহারা বেশি আসবে আপনার সামনে। শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন তিনি, নির্বাসিত ছিলেন, নিজের ভাইয়ের মৃত্যুর পর তার মুখ দেখতে পারেননি, কবর দিতে যেতে পারেননি, তার অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে পারেননি। সুতরাং বিচার প্রত্যাশার জায়গায় ওনার যে আকাঙ্ক্ষা, উনি তো বিচার অবশ্যই চাইবেন, এবং এই যেই কলুষিত রাজনীতির কারণে ওনাকেই অবস্থা বরণ করতে হলো, সেই জায়গায় উনি সংস্কার চাইবেন। এই বিষয়গুলি যখন দুই নেতার মধ্যে বৈঠক হয়, সেটা যে আন্তরিকতার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে, সেখানে আমাদের কাছে মনে হয় সেখানে সংস্কারের ব্যাপারে কি বিএনপির তরফে কোনো কমিটমেন্ট পাওয়া গেছে? ডেফিনেটলি আপনি যদি জয়েন্ট ডিক্লারেশনের ওখানে যদি আপনি দেখেন, সেটা তো কমিটমেন্ট পরিষ্কার, দু জায়গা থেকে বলছে সংস্কারের বিষয়, এগিয়ে নেওয়ার বিষয়, সর্বোচ্চ আন্তরিকতা। সুনির্দিষ্ট করে যেসব বিষয় আসলে দ্বিমত ছিল বিএনপির সাথে, সেগুলো রাখা হচ্ছে। এগিয়ে নেওয়ার বিষয়ে তারা সম্মতি দিয়েছে, তারা আরো বেশি তৎপরতার সঙ্গে, আরো বেশি সক্রিয়তার সঙ্গে এই কার্যক্রমকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। আপনি আরেকটা বিষয় আমি এখানে বলি, যেমন একটা বলছিলাম এই জয়েন্ট ডিক্লারেশনে যদি আছে, তেমনি আরেকটা বিষয় বলি, এটা এমন কোনো জাতীয় সনদ নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলি যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, ওখানে যৌথ বিবৃতি আমাদের কিছু বিটার এক্সপেরিয়েন্স রয়েছে। আমরা আগেও নানান ফোরামে প্রকাশ্য অপ্রকাশ্যে নানান জায়গায় এই জিনিসটা আলোচনা হয়েছে যে অনেক রাজনৈতিক দলের সঙ্গে যখন প্রধান উপদেষ্টার বৈঠক হয়, বৈঠকের যেই আভ্যন্তরে যেই আন্তরিকতা এবং যে সমস্ত আলাপ আলোচনা, যে সমস্ত সহযোগিতার মনোভাব এবং ঐক্য পোষণের জায়গা, পরবর্তীতে দেখা যায় বৈঠক থেকে বেরিয়ে এসে সেপারেট সংবাদ সম্মেলন হচ্ছে, সেখানে বৈঠকের ভিতরের আলোচনার সঙ্গে বাইরের আলোচনা মিল থাকছে না। আমরা এ কারণে দেখছি যে জাতির কাছে সবসময় সঠিক বার্তাটা যায় না। সরকারের দিক থেকে মনে করা হয়েছে জাতির মধ্যে একটা অ্যাংজাইটি যে ছিল, এতে কোনো সন্দেহ নেই, সেই অ্যাংজাইটি দূর করার জন্য এই জয়েন্ট প্রেস কনফারেন্স বা যৌথ। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যাবার আগে আপনারা সবাই জানেন যে গণফোরামের সভাপতি জনাব মোস্তফা মহসিন মন্টু ইন্তেকাল করেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা বিরতিতে যাচ্ছি আমরা। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আলোচনায় যাওয়ার আগে আরেকটা প্রতিবেদন আমরা দেখলাম। ইশরাক হোসেন আজকে থেকে নগর ভবনে একরকম দায়িত্ব নিয়ে বসেছেন, সে নিয়ে আমরা প্রতিবেদন দেখে আলোচনায় আসব। এমন লেখাই নয়, স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের। মাসখানেক ধরে শপথ পড়ানোর দাবিতে ইশরাক হোসেনের আন্দোলন এখনো ফল না পেলেও বসে নেই তিনি। জন্ম নিবন্ধন সনদসহ ঢাকা দক্ষিণের নাগরিক সেবা নিশ্চিতে কার কি দায়িত্ব তাও ভাগ করে দেন তিনি। প্রত্যেকটি ওয়ার্ডে যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে। নগর ভবনে এই সভা শেষে সংবাদ সম্মেলন করেন ইশরাক। অবৈধ মেয়রের অভিযোগ নাকচ করে তীর ছোড়েন সরকারের দিকে। মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো বাস্তব। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপির এই নেতা। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসি। বিএনপির সাথে দূরত্ব ঘোচার কথা একদিকে বলা হচ্ছে, অন্যদিকে এই আন্দোলন তো অব্যাহত থেকেই যাচ্ছে। এখন ব্যাপারটা কি বিএনপির দলীয়ভাবে চাপ প্রয়োগের সিদ্ধান্ত মনে হয় আপনার কাছে, নাকি এটা ইশরাক হোসেনের একারই একটা এজেন্ডা? ইশরাক হোসেনের পক্ষে যারা ওখানে গিয়েছে তারা কি বিএনপির নেতাকর্মী এইভাবে গিয়েছে? তারা তো গেছে ঢাকাবাসী হিসেবে। ঢাকা দক্ষিণের যারা জনগণ, তারা তো ইশরাক হোসেনকে ভোট দিয়েছে। ভোট দেয়নি? ভোট তো দিয়েছে। এবং সেই নির্বাচন ইশরাক হোসেন যে নির্বাচিত হয়েছে, এটা তো আদালত কর্তৃক স্বীকৃত। দুইটা আদালত বলছে তাই সে নির্বাচিত হয়েছে। হাইকোর্ট বলেছে তার ওই আপনার ইলেকশন কমিশনের মানে করার পরে, গ্যাজেট করার পরে আর কিছু লাগে না। তো তাকে শপথ পড়ানো হচ্ছে না কেন? আপনি এই ব্যাখ্যাটা আমাকে দেন। সরকার তরফে বলা হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হতে এখন মেয়াদটা এখন শেষ হয়েছে। আপনি আমাকে হাইপোথেটিক্যালি ধরেন তো, যে লোকগুলি ইশরাক হোসেনকে ভোট দিয়েছে তারা কেন ভোট দিয়েছিল? ইশরাক হোসেন 5 বছর মেয়র থাকবে, এটাই তো। ইশরাক হোসেন কয়দিন মেয়র ছিল? একদিনও না। একদিনও মেয়র ছিল না তো। তারপরেও আমি ধরলাম যে তারা মনে করছে যে মেয়র না থাকুক, আমার দরকার নেই, আমার আইন আছে মেয়াদ হয়ে পর্যন্ত। তো মেয়াদের আগে হাইকোর্টের রায় হয় নাই? মেয়াদ শেষ হওয়ার আগে তো হাইকোর্টের রায় হয়েছে, তখন দিল না কেন?
সরকার আইন অমান্য করছে, এবং সেই রায় না মানাটাকে আদালত অবমাননা নয়? সরকার আদালত অবমাননা করেছে, তো সেইটা মানবেন না। উনি যে বসছে যে আমি জনগণের রায় নিয়ে আসছি, আমরা এটা হাসাহাসি করবো, এটা হবে না ভাই। আগে সরকারকে না হাসাহাসি করেন। একটা নাবালক উপদেষ্টা তার গোয়ার্তুমির কারণে আজকে পুরো দেশের কাছে এই সরকার হাস্যকর হয়ে গেছে, জাস্ট হাস্যকর। সরকার আমার বলুন ভাই, সরকারের মতো অনেক লোক, আপনি নিজেও আইন বুঝেন, আপনি আমার বুঝান কোন আইনে তারা শপথ দিল না? বলুন তো আপনি আমাকে এটা ভাই। এই জন্য যে লোকগুলো সেখানে আছে, ওই লোকগুলি ভোট দিলেও তো একটা মেয়র হয়ে যায়, তাহলে কেন দিবেন না আপনি তাই করতে? এই জ্ঞান নিয়ে, এই বুদ্ধি নিয়ে, এই মানে আপনার মানুষের প্রতি এই ফিলিংসটা নিয়ে আপনারা আসেন সরকার চালাইতে। এখন তো মেয়াদ শেষ, এখন কি করার? এখন আলাপ বাদ দেন, আগে পরের আগেটা শেষ করেন, আগেরটা পরে, আগে তো ওর শাস্তি হোক। ধরলাম শাস্তি হলো, শাস্তি তখন দেখবো কি হয়। মানে তখন কি এখন ইশরাক হোসেন যা করছেন সেটা আমি মনে করি ইশাক হোসেনকে 5 বছরের জন্য মেয়র রাখা উচিত। এটা আমি পার্সোনাল, কারণ আমি তো ভাই, আমার তো ভোটার আসে, আমি তো ওই এলাকার অধিবাসী। আমার এলাকায় যারা ভোট দিয়েছে ইশাক হোসেনকে, তারা থেকে 5 বছরের জন্য ভোট দিয়েছে। আচ্ছা, ইশাক হোসেনের এই মামলায় জিতলো কোন? আপনাদের সব জানেন কি কারণে জিতলো। মানে পয়েন্টটা কি ছিল? পয়েন্টটা ছিল যে তাপস সাহেব তার আপনার সংসদ সদস্যের পদত্যাগ না করে মেয়রের জন্য সে মনোনয়ন দিছে, তার মনোনয়নই অবৈধ। তার যদি মনোনয়ন অবৈধ হয়, ইশাক হোসেন যদি 10টা ভোটে পায় থাকে, সে মেয়র ভাই। আচ্ছা, আপনারা আপনি দেখেন এই ট্রাইব্যুনালের মামলায় জয় হইয়া ডাক্তার শাহাদাত চট্টগ্রামে আছে কি হবে? ওটা কি হয়েছিল বলুন তো? ওটা তো আগেই তারা ঘোষণা করছে। দেখেন কতগুলি পয়েন্ট এখানে। আগেই তারা ঘোষণা করছে যে 12টা সিটি কর্পোরেশনের মেয়র সব বাদ। যখন নাকি শাহাদাত সাহেব যখন নাকি ইলেক্টেড হয়ে গেল, তার সঙ্গে কি লাইন করছে আমি বলতে পারবো না। ওই আগের যে নোটিশ প্রজ্ঞাপন, ওটাকে আবার চেঞ্জ করছে। চেঞ্জ করে বলছে 12টা না 11টা। তো এই 11টা চেঞ্জ করলো কেন? শাহাদাতের কারণে। ওইটা আপনি চেঞ্জ করতে পারেন। যে আইনে যে কারণে শাহাদাত হইতে পারলো, তো সেই কারণে ইশাকের জন্য প্রযোজ্য হবে না কেন? একই ট্রাইব্যুনালের রায় কেন হবে না? বোঝান আপনি আমার ভাই। আপনি এক চোখে তেল বেচবেন, এক চোখে নুন বেচবেন। এই দক্ষতা নিয়ে, এই সাম্যতা নিয়ে আপনি সামনে ইলেকশন করবেন? একজন অনভিজ্ঞ লোককে নিয়ে আসছে। আচ্ছা, সে যে এজাজ রে বাড়াইছে ওখানে ইয়েতে ঢাকা উত্তরে, এজাজ পাশ, সে তো হিজবুত তাহরির মেম্বার, সে জেল খেটছে ভাই, সবাই জানে। এটা নিয়ে রীতিমতো লেখালেখি হচ্ছে। এজাজ সে বাড়াইছে কোন যোগ্যতায়? বোঝান আপনি আমারে। সে বলুক আমি একটা কমিটি করছিলাম, এই কমিটি ঠিক করছে এজাজ হলো বেস্ট ক্যান্ডিডেট হয়েছিল। উনার মনে হয়েছে এজাজ হওয়া উচিত, এই মর্মে সেকেন্ড চিঠিও লিখছে। ভাই, এটা কি স্বৈরাচারী দেশটা কি? আপনি একজন লোক না কোনো স্বৈরাচারী, সে তাকে বিদায় করছে। আপনি যা ইচ্ছা আপনি তাই করবেন। এই এখতিয়ার আপনাকে কে দিচ্ছে? জুলাই আন্দোলন দিচ্ছে আপনি এখতিয়ার যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন? কোনো আলোচনা করবেন না, কোনো জবাব দিতে করবেন না, কোনো প্রশ্ন করলে উত্তর দিবেন না। হোয়াট ইজ দিস ভাই? এইগুলি প্রত্যেকটা লেখা। আমি বারবার বলি একটা কথা, এরা সবাই ক্ষমতায় গেলে না, সবাই মনে করে এই দিন অন্তহীন। এই দিন অন্তহীন না, দিন আবার আসবে, সেই দিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর অনেকে তো অবশ্য আগে যা দেখছি, আগের গভর্নমেন্টে বলছিলাম, তারা তো পলাইছে। এরা কি করবে আল্লাহ জানে। জি, ধন্যবাদ। জনাব ফয়েজ আহমেদ, সরকারের তরফ থেকে আসলে ব্যাখ্যাটা কি এই যে প্রশ্নগুলো তুলছিলেন? জি, প্রথমত হচ্ছে যে এটা নিয়ে এক ধরনের আইনি জটিলতা তো ছিলই। যখন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে, এই আইনি জটিলতার সূত্রপাতটা কিভাবে হয়েছিল? সূত্রপাত হয়েছিল জনাব ইশরাক সাহেব যেই পিটিশনটি করেছিলেন শুরুতে, সেটা হচ্ছে এই নির্বাচনটি বাতিল চেয়ে। পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী সময় তিনি যেই পিটিশনটি চেঞ্জ করে সেখানে করেছেন যে ওনাকে মেয়র হিসেবে ঘোষণার জন্য। এটাতে বলা হচ্ছে যে আইনের এক ধরনের ব্যত্যয় ঘটেছে। উনি এই বিচার চলা বা আইনি প্রক্রিয়া চলা অবস্থায় পিটিশন চেঞ্জ করে নিয়ে, এটা নিয়ে আলাপ আলোচনা, আপনারা আইনজীবী মানুষ, আপনারা আরও ভালো জানবেন, সেটা নিয়ে আলাপ আলোচনা। আইন মন্ত্রণালয়ের কাছ থেকে ইলেকশন কমিশন একটা অপিনিয়ন চেয়েছে, অপিনিয়ন পাওয়ার আগে গেজেট প্রকাশ করেছে। এটা নিয়ে এক ধরনের টানাপোড়েন তো ছিল, আইনি আদালতের কাছে গিয়েছে, এরকম হয়েছে। তো সেই প্রক্রিয়া শেষ হতে হতে আদালত থেকে আবার নির্দেশনা নতুন করে আস্তে আস্তে ইন দ্য মিন টাইম ওই কর্পোরেশনেরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন জনাব আজকে যেটা খবরে দেখলাম যে জনাব ইশরাক সাহেব নিজে সংবর্ধনা নিয়েছেন মেয়র হিসেবে। তো সেটা কিভাবে হলো আমরা জানি না, তবে এটা এখনো আইনি প্রক্রিয়াটি আসলে যাচাই বাছাই করার বিষয়। সেক্ষেত্রে তাহলে নগর ভবনের উপরে সরকার নিয়ন্ত্রণ নিয়ে এখন আমি এখানে একটা কথা বলি, সরকারের
সরকারের আসলে নিয়ন্ত্রণ নেই বলছেন কেন? সরকারের নিয়ন্ত্রণ আছে বলেই তো সরকার এই জিনিসগুলি নিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এখন নিয়ন্ত্রণ বলতে যদি আমরা এরকম বুঝি যে সে আসছে তাকে ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়া, এই ধরনের নিয়ন্ত্রণ তো প্রয়োজন নেই। এটা যেহেতু আদালত পর্যন্ত এটা সাবজুডিস হয়ে গেছে, সেখানে এটা একটা নিষ্পত্তি হওয়ার প্রয়োজন রয়েছে। যেমন আপনি ধরুন কথার কথা আমরা আসলে বলার তখন সময় পর্যন্ত ওই যে নাগরিক সেবা এখন ইশরাক হোসেন যেভাবে চালাচ্ছেন বা যেভাবে চালাবেন বলে দাবি করছেন, সেটার ব্যাপারে আসলে সরকারের সেটা নিয়ে অবস্থা কি? সরকারকে ভাবতে হবে। এখন আজকের ঘটনার পর তো সরকারকে এটা নিয়ে নতুন করে ভাবতে হবে, সেটা অবশ্যই। আরেকটা বিষয় ধরুন, আমরা আদালতের প্রতি সম্মান দেখাই যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু, এই জায়গাটায় বলছি আদালত দিচ্ছে। আবার যখন আমরা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের এজাজের বিষয়ে কথা বলি, তখন যে ভাই বলছিলেন উনি হিজবুত তাহরির, ওনার একটা মিথ্যা মামলায় সেটা আদালত কোয়াশ করে দিয়েছে। আমরা তাহলে ওনাকে কিভাবে হিজবুত তাহরির বলি, যেটা মিথ্যা মামলা হিসেবে কোয়াশ হয়ে যায়? সেখানেও তো সম্মান দেখানো উচিত। এটা একটা প্রক্রিয়া। সুতরাং ধরুন এই আলাপগুলি যে আমাদের মধ্যে এক ধরনের, আমি বলবো যে এটা অনেকটা একটা এমন এক জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেটা আইন, রাজনীতি সব মিলিয়ে। আবার আজকে যেটা নতুন করে আলোচনা হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে এই ঘটনা কি ইঙ্গিত দেয়? যদি আমি যদি এখানে খুব পলিটিক্যালি আমি আমার ব্যাকগ্রাউন্ড তো জার্নালিজম, আমি পলিটিক্যাল জার্নালিজম করেছি, সেই জায়গা থেকে যদি বলি, তা ওই বৈঠকের পর যদি জনাব ইশরাক তার দাবি থেকে হঠাৎ করে অল অফ এ সাডেন সরে আসে, তাহলে তো এটাও মিন করে যে এতদিন বিএনপি ওই দাবি আদায়ের জন্য এরকম একটা। সো এটার বাট অ্যান্ড হোয়াট অনেক কিছু আছে। সুতরাং আমাদের কাছে, আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছে, আইনিভাবে শেষ হতে হবে। আর আজকের যে পরিস্থিতি, সেটার পরে সরকার নতুন পদক্ষেপ বা নতুন কিছু হয়তো ভাবতে হবে, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নিশ্চয়ই ভাবছে। জি, ভিন্ন একটা প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে আগের 3 বিতর্কিত নির্বাচনে জড়িতদের নিয়ে তদন্ত করার জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটার পরিধি কি হবে, আসলে কিভাবে কাজটা এগোবে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আগের 3 বিতর্কিত নির্বাচনে যারা নির্বাচনের সঙ্গে সরাসরি ভূমিকা পালন করেছেন, তারা ইতিমধ্যে নানানভাবে আইনি পদক্ষেপের মধ্যে ঢুকে পড়েছেন, ধরেন দুর্নীতি দমন কমিশন সহ নানান প্রক্রিয়ায় ঢুকে পড়েছেন। কিন্তু আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, ঐক্যমত্য কমিশন যে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে এতদিন ধরে আলাপ করছিল, সেই আলোচনার একটা কনসাইজ জায়গায় এসেছে, যেটা সবগুলি রাজনৈতিক দলই মনে করছে যে ওই 3টি বিতর্কিত নির্বাচনে যারা ভূমিকা রেখেছে বা ওই নির্বাচনে কি হয়েছে আসলে, এগুলি একটা তদন্ত হওয়া প্রয়োজন। সেই লক্ষ্যে একটি কমিটি গঠন করার জন্য আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এই কমিটিটি খুব দ্রুতই গঠন হবে। এর প্রক্রিয়া, পরিধি সবকিছুই গেজেট আকারে নিশ্চয়ই প্রকাশ হবে, কি ধরনের কাজবাজ হবে। এটা কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া নিশ্চয়ই সময়সীমা, যদি কমিটি করলে গেজেটে হয়তো সময়সীমা উল্লেখ করে দেওয়া হবে। এমনিতে তো ওভারঅলে আমাদের কাছে হাতে সময় আছে খুব কম। আর এই নির্বাচনগুলির ত্রুটি নিয়ে ইতিমধ্যে নানান ধরনের দেশি বিদেশি ফাইন্ডিংস অলরেডি আছে, সেগুলি নিশ্চয়ই সহায়ক ভূমিকা পালন। এটা খুব বেশি সময় লাগার কথা না আর কি ওই বিবেচনা থেকে। এর বাইরে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করেছে এবং এক ধরনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে সামনের মাসের মাঝামাঝির মধ্যে জুলাইয়ের সনদ, এছাড়া প্রোক্লামেশন নিয়েও আলোচনা রয়েছে। এগুলোর আসলে অগ্রগতি কতটুকু? এগুলি বেশ ভালো অগ্রগতি রয়েছে। আপনি যদি ঈদের আগেই সর্বশেষ যে সব দলের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেখানেই এক ধরনের খুব ইতিবাচক সবার কাছ থেকে রেসপন্স। আসলে এই কথাটা আমরা বারবারই বলছি যে আমরা যত যাই বলি না কেন, আমাদের পলিটিক্যাল অ্যারেনাতে, মাঠে ময়দানে যে ধরনের আলাপ হোক না কেন, কিছু কিছু বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে মোটা দাগে কোনো দ্বিমত নেই। জুলাই প্রোক্লামেশন নিয়েও কোনো দ্বিমত নেই। অর্থে আমাদের এই যে ঘোষণাপত্রের যে বিষয়, জুলাই সনদ নিয়ে যে আলাপটা হচ্ছে, যে সংস্কারের ইস্যুগুলি নিয়ে, সেগুলি নিয়ে ওই অর্থে কোনো দ্বিমত নেই। এখানে পরিষ্কার একটা জিনিসে আমরা সম্মত হতে পেরেছি রাজনৈতিক দলগুলি, সেটা হচ্ছে যেই বিষয়গুলিতে সবাই সম্মত হবে সেগুলি চার্টারের মধ্যে চলে আসবে, আর যেগুলিতে সম্মত নয় সেগুলি রাজনৈতিক দলগুলি নিজ নিজ এজেন্ডা হিসেবে তাদের ইশতেহারে নিয়ে তারা জনগণের কাছে যাবে। সুতরাং এখন যেই রাউন্ডের আলোচনাগুলি চলছে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে, আশা করা যাচ্ছে যে এই আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই এটা শেষ হওয়ার মধ্যে দিয়ে জুলাই সনদ। আরেকটা নতুন ঘটনা, আজকে আইন উপদেষ্টা জানাচ্ছিলেন যে গুমের বিষয়ে আইন করা এবং স্থায়ী কমিশন করা, সেটার পরিধি আসলে কি হতে? ফাইন, এখানে আসলে এটা নতুন ঘটনা নয় ওই অর্থে। এটা হচ্ছে আগস্টে গত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই গুম সংক্রান্ত বিষয়ে দুটো সিদ্ধান্ত নিয়েছিল সরকার। একটি হচ্ছে যে একটি ইনকোয়ারি কমিশন করা, সেই কমিশন তো কাজ করছে, আপনি জানেন। সেই কমিশন ইতিমধ্যে 2টি ইন্টারিম রিপোর্টও পাবলিশ করেছে, সেই কমিশনের কাজ। আরেকটি হচ্ছে যে আমাদের গুমের বিচারের যেই প্রক্রিয়া প্রচলিত আইনে, এটা বিচারের ওই অর্থে কোনো সুযোগ না থাকায় একটি সেপারেট ল করার বিষয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে এখন জাতিসংঘ বেশ সহযোগিতা, আপনি দেখেছেন যে তাদের 2জন প্রতিনিধি আজকে এসেছে, তারা কথাবার্তা বলেছে। এটা একটা ভয়াবহতম অপরাধ। তো ওই জায়গাটা বিচারের জায়গা। আমি এতটুকু বলতে পারি, শুধু ধরেন গুম নিয়ে আমাদের 5 আগস্টের পরে আমাদের সমাজে, আমাদের গণমাধ্যমে যে ধরনের আলাপ আলোচনা হওয়া দরকার ছিল, নানান কারণে সেটা হয়নি। আপনার এই গুম সংক্রান্ত যে কমিশন, এই কমিশনের যে ফাইন্ডিংস
ফাইন্ডিংসগুলি যতটুকু আমরা গণমাধ্যমে শেয়ার করা গেছে পুরোটা সম্ভব হয়নি এর এভিডেন্স হিসেবে অনেক কিছু এখনই প্রকাশ হয়ে গেলে সমস্যা হবে এই কারণে সেগুলি দৃশ্যই আসলে ভয়াবহ। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে মানুষগুলিকে কিভাবে হত্যা করা হয়েছে, কোথায়। এর আগে আয়নাগর যখন ভিজিট হয়েছে সেই সময়কার বর্ণনা আপনারা জানেন। এত এক ভয়াবহতম ঘটনা, এটা পৃথিবীতে যতগুলি অপরাধকে ধরা হয় তার মধ্যে অন্য শীর্ষ অপরাধ যেগুলি তার মধ্যে একটিকে ধরা হয়। এমন একটি ঘটনা নিয়ে আমাদের এখানে অনেকটা কী কারণে জানি না অনেকটা মানুষ গণমাধ্যমে অনেকটা নিশ্চুপ ভূমিকা পালন করছে, এটা ভুলে যাওয়ার চেষ্টা করছে, এটা ভুলে যাচ্ছে, এটা ভুলে যাওয়া উচিত নয়। এই বিশেষ করে একটি আশার দিক হচ্ছে যে যদি আমরা মানে এভাবে চিন্তা করি যে আগামীতে যে সরকার গঠন হবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে সেদিকে সবচেয়ে বেশি হয়তো বিএনপি এগিয়ে আছে। আর গুমের শিকার ব্যক্তিদের দিকে যদি আপনি তাকান এই দলটি থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। সুতরাং গুমের বিচার কার্যক্রমটা যদি খুব মানে সুনির্দিষ্টভাবে শুরু করা যায় ভালোভাবে, এটা একটা গতি পাবে, কারণ বিএনপি গুমের সবচেয়ে বড় ভিকটিম আসলে। জি, ধন্যবাদ। রুমিন ফারহানা, আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত এই গুম একটা বিষয়, জুলাই গণহত্যার বিচারের বিষয় সামনে রয়েছে, এছাড়াও সংস্কারের অন্যান্য বিষয় নিয়েও বিস্তর আলোচনা রয়েছে। বিএনপির তরফ থেকে আসলে কতটুকু সংস্কার আপনারা নির্বাচনের আগে দেখতে চান, কতটুকু আপনারা নির্বাচনের পরে করা উচিত বলে মনে করেন? আমাদের দল থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নির্বাচন সংক্রান্ত একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করবার জন্যে নির্বাচন কমিশন সহ অন্যান্য যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার সেগুলো দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে হবে এবং নির্বাচনের আগেই সেগুলো করে ফেলতে হবে। সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন নির্বাচন কমিশনের যেই আইনগুলো আছে সেগুলো দেখা, আরপিওতে যদি কোনো জায়গায় সংশোধন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হয় সেটা করা, এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের মধ্যে যেই সংস্কারগুলো সেগুলোকেও যদি নির্বাচনের আগে যেই অংশটুকু করা প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটুকু করা, এটুকুই আমাদের প্রত্যাশা। সংবিধান সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে এবং সংবিধান সংস্কারের ব্যাপারে দলগুলো অনেক জায়গাতেই দেখা গেছে একমত হয়েছে, আবার বেশ কিছু জায়গাতে তারা দ্বিমত পোষণ করেছে। তো সেই জায়গাটা যতদিন পর্যন্ত পার্লামেন্ট গঠিত না হয় এবং 2/3 পার্লামেন্টেরিয়ান একমত না হয় সেই জায়গাগুলোতে তো আসলে সংবিধানের পরিবর্তন আনাটা এই মুহূর্তে সম্ভব নয়। জুলাই চার্টারের ব্যাপারে যেটা ফয়েজ ভাইও বললেন, দলগুলো মোটামুটি একমত হয়েছে, দফায় দফায় সরকারের সঙ্গে দলগুলোর বৈঠক হয়েছে, দলগুলোর নিজেদের মধ্যে মত বিনিময়ের সুযোগ ছিল। সো সকল কিছুর বিবেচনায় সনদটা জুলাইতেই সম্ভবত হতে যাচ্ছে। সো তারপরে আসলে এনসিপির একটা দাবি ছিল যে জুলাই সনদের পরে নির্বাচনটাও ফেব্রুয়ারিতে, সেটাও জুলাই সনদের অনেক পরে। সো আমার মনে হয় না যে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি সাদা চোখে যেটুকু দেখতে পাই রাজনীতির মাঠটা অনেকটাই স্থিতিশীল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি মনে করি এই মুহূর্তে প্রাইম কনসার্ন হওয়া উচিত নির্বাচন। যারা নির্বাচন করতে চায় তাদের আসলে এই মুহূর্তে হাতে আছে 8 মাস, অন্য কোনো চিন্তা আসলে এই মুহূর্তে করবার সময় নাই। কিন্তু লন্ডন বৈঠকের পরে যে যৌথ সংবাদ সম্মেলন সেখানে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে একটা যৌক্তিক অগ্রগতির কথা বলা হচ্ছে, সেটা আসলে বিএনপির বিবেচনায় কি? দেখুন, আমরা বিচারের ব্যাপারে এটা আমরা যারা বাংলাদেশে বাস করি, বাংলাদেশের নাগরিক, বিশেষ করে আমি এবং আপনি, আমরা ওতপ্রোতভাবে বিচার অঙ্গনের সঙ্গে যুক্ত। একটা মামলার জন্ম থেকে শুরু করে একটা মামলার শেষ হওয়া পর্যন্ত এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। দেখুন মনসুর, আসলে আপনি বিচারের অগ্রগতি বলতে কোনটাকে ধরবেন? আপনি কি এফআইআর দায়েরকে বোঝাবেন, চার্জশিটকে বোঝাবেন, নিম্ন আদালতের রায় বোঝাবেন, উচ্চ আদালত বোঝাবেন, অ্যাপেলেট ডিভিশনে যাবেন, রিভিউ পিটিশন পর্যন্ত চিন্তা করবেন? কত দূর আপনি আসলে ভাববেন? সো বিচারটা আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে, যেটা রিজনেবল। যৌথ সংবাদ সম্মেলন তো একটা কোনো সমঝোতার ভিত্তিতেই হয়েছে, সেখানে আসলে আপনাদের অবস্থানটা কি? আপনারা আসলে কোন বিবেচনায় এই শর্তটা মানছেন? দেখুন, আমরা যেটা বলেছি যে বিএনপি এই 15 বছরের সবচেয়ে বড় ভিকটিম। এটা কিন্তু আজকে ফয়েজ ভাইও একই কথা বললেন যে বিএনপির মতন নির্যাতিত আর কোনো পলিটিক্যাল পার্টি হয় নাই, এবং বিএনপি নির্যাতিত হয়েছেই আওয়ামী লীগের দুঃশাসনের দ্বারাই। বিএনপির চেয়ারপারসন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, মহাসচিব, একেবারে তৃণমূলের যেই ওয়ার্ড কমিটির যেই সদস্য, একই রকম অবস্থায় প্রত্যেককে ফেলা হয়েছে। সো বিচারের ব্যাপারে আমার মনে হয় বিএনপির চেয়ে বেশি সক্রিয় আর কারো পক্ষে হওয়া সম্ভব না। বিএনপি সক্রিয় হবে, তবে একই সঙ্গে আমি আশা করব এবং আমি বিশ্বাস করি বিচারটা নিউট্রালি এবং যার যা অপরাধ সেই অনুযায়ী বিচার হবে। আমরা যেমন মানে এই সরকারের মানে আওয়ামী লীগের পতনের পর গণহারে হত্যা মামলা হতে দেখেছি, আমরা দেখেছি আইনজীবীদের
অনেক সময় বাধা দেওয়া হয়েছে মামলা লড়তে। এই বিষয়গুলো না দিন শেষে আওয়ামী লীগকেই শক্তিশালী করবে, দিন শেষে আওয়ামী লীগের মামলাগুলোকেই জনগণের চোখে হালকা করে দিবে। সো আমার মনে হয় সরকারি যেই থাকুক, যেই আসুক, তারা বিষয়গুলো বিবেচনায় নিয়েই যাতে একটা ফেয়ার ট্রায়াল হয়। আওয়ামী লীগ যে অপরাধ করেছে মঞ্জুর, তাতে একটা ফেয়ার ট্রায়াল যথেষ্ট। তাদের টপ লিডারশিপ থেকে শুরু করে তাদের একেবারে কর্মী লেভেলের প্রত্যেককে বিচারের আওতায় আনবার জন্য, এটার জন্য তাদের মানে ম্যাস পিপলের কাছে কোনো রকম সিম্প্যাথি তারা পায়, এইরকম ঘটনা না ঘটালেও আমার মনে হয় ভালো হয়। এর পাশাপাশি আগে যে 3টি নির্বাচন নিয়ে তদন্তের কথা বলা হচ্ছে, সেটার ব্যাপারে আপনি কি ভাবছেন? গত যে 3টি 14, 18 এবং 24-এর নির্বাচন, এই 3টি নির্বাচনে নির্বাচন কমিশনে যারা ছিল তারা হচ্ছে প্রাইম রেসপন্সিবল। তাদেরকে প্রত্যেককে নির্বাচন কমিশনের 5 জন করে কমিশনার সহ যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। একই সঙ্গে সেই সময় যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে, সেটা ওসি থেকে শুরু করে ইউনো থেকে শুরু করে যারা মাঠ পর্যায়ে এই 3টা নির্বাচনে দায়িত্ব পালন করছে, তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা অবাক হয়ে দেখেছি আমাদের বিচার বিভাগ, আমি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এটা আমি বলছি না, বাট আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে বিচার বিভাগ 3টা নির্বাচন এরকম হয়ে গেল, সুমোটো একটা রুল ইস্যু হলো না কোনো বেঞ্চ থেকে যে এই রকম কারচুপিপূর্ণ নির্বাচন হয়েছে, সরকার যেন জবাব দেয়, নির্বাচন কমিশন যেন জবাব দেয়। সুমোটো একটা রুল কি হতে পারতো না? আমি আপনার কাছে অ্যাডভাইস চাইছি মনজুর, অ্যাজ এ লয়ার, হোয়াট ডু ইউ থিঙ্ক? একটা সুমোটো রুল কি আমরা পেতে পারতাম না? কিন্তু এই যে দায়িত্ব যারা নিয়েছিলেন এই নির্বাচনের সময়, সেখানে তো একেবারে প্রিজাইডিং কর্মকর্তা পর্যন্ত আছেন যারা বিভিন্ন স্কুলের শিক্ষক বা অন্যান্য ব্যাংকে চাকরি করেন। আপনি কি তাদের উপরেও একই পরিমাণ দায় দিচ্ছেন? না, তারা অর্ডারটা এক্সিকিউট করেছে, কিন্তু ওই যে আমি বলেছি অর্ডার এসছে একদম টপ এবং যারা ডিসিশন মেকিং এ ছিল তাদের কাছ থেকে। সো তারা তো অলরেডি হত্যা মামলার আসামি এবং তাদের নির্দেশেই এই গণহত্যা চালানো হয়েছে। সো তাদের বিরুদ্ধে সেই মামলা যেমন চলবে, একই সঙ্গে নির্বাচনে কারচুপি করা নির্দেশ দেয়া এবং প্রত্যেকটা এমপি যার যার এলাকায় তার মতো করে সাজিয়ে নিয়েছে, তার মতো করে মানে কারচুপি করেছে। সো আমার মনে হয় না যে এই 3টা নির্বাচনে যারা সরকার পক্ষ থেকে এমপি হয়েছে, সরকারি দল থেকে এমপি হয়েছে, তাদেরকেও বিচারের আওতার বাইরে থাকবে। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, যদি আর কিছু যোগ করার থাকে। না, ঠিকই আছে সবকিছুই। আমি রুবিন ফারহানের একটা কথা খেলে বলি, উনি যে নির্বাচনে সুমোটো রুল আশা করতেছিলেন, বিচারকরা কি এসকে সিনহার ঘটনা জানতো না? ওই সময় কি বাস্তবতা ছিল যেখানে চিফ জাস্টিস নামাই দেয়, এখন দেশ থেকে বের করে দেয়, সেখানে আরেকটা বিচারক এটা দেখার পরেও সে সুমোটো রুল দিবে না? ভাই, এই বাংলাদেশ তখন কী ছিল উনি জানেন না? তো এটা আশা করে লাভ নেই রে ভাই। এখনই বা কী হচ্ছে আপনি বলেন তো আমাকে, এখনই বা কী হচ্ছে? যেই বিচারক রায় দিল যে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা দিতে হবে, সেই বিচারক রায় লিখতে পারে না কেন? যখন উনি রায়টা লিখতে পারলেন না, তাহলে উনি তাহলে বলতেছেন যে আগের রায়টা আমার ঠিক ছিল না। যদি আগের রায়টা ওনার ঠিক না থাকে, একটা ভুল রায় দেওয়ার পর অথবা চাপে পড়ে রায় দেওয়ার পর উনি আমার বিচার কার্য পরিচালনা করেন কিভাবে? ওনার কি সে নৈতিক অবস্থানটা থাকে? আবার পরে যদি রায় দেখেন যে আমি যদি বলি, এমনও তো হতে পারে পরে এখন যখন রায় লিখতে উনি পারতেছেন না, মামলা রায় প্রত্যাহার করে নিচ্ছেন, যখন তখন যদি আমি বলি এখন আপনি যে আগেও চাপে পড়ে দিচ্ছেন, এখন আপনি চাপে পড়ে আবার রায় প্রত্যাহার করে নিলেন, যদি কেউ প্রশ্ন করে উনি কি জবাব দিবেন ভাই? আর ইউনূস সাহেবের কোনো আমি আগা মাথা বুঝি না, ওনারা এইভাবে এগুলি করতে হয়। এই মামলাগুলো চললেই পারতো, উনি তো আগে মামলা চালাচ্ছেন, ওনার উকিল বলতেছে, আব্দুল্লাহ সাহেব বলতেছে মামলাগুলো চলুক না, মামলা চলুক, একসময় স্বাভাবিক নিয়মে চলে আসুক, তাড়াহুড়া কেন ওনার? তখন ওনারও ঝামেলা আছে রে ভাই। শুনেন, মানুষটা সব প্রমাণ করতে পারবে না, মানুষটা সন্দেহ করতে পারবে। এই সন্দেহ কিন্তু মারাত্মক। বাংলাদেশে যে কোনো মানুষকে ডেকে জিজ্ঞাসা করেন যে গ্রামীণ এই সবগুলো মামলা উঠে গেল, এটা কি? সবাই একই কথা বলবো, আগে যেরকম হয়েছে এরকম হয়েছে। হয়তো এরকম হয় নাই, হয়তো এইটাই আইন, হয়তো বিশ্বের সর্বোচ্চ আইন এখানে প্রয়োগ হয়েছে, হয়তো হয়েছে, কিন্তু মানুষ তো অতীত অভিজ্ঞতা থেকে এটা সিদ্ধান্ত নেবে। জি, ধন্যবাদ। জনাব ফয়েজ আহমেদ। না, আমি এখানে ওই আগের বিষয়টা একটু বলি যে বিচারের অগ্রগতির বিষয়ে আপা যেটা বলছিলেন খুবই লজিক্যাল। আপনি আমি আপনাকে যদি এতটুকু শেয়ার করি যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বিভিন্ন রাজনৈতিক দল দেখা করেছে অনেকবার,
সে সময় অনেক পার্টি কিন্তু একটা বিষয় বলেছে যে বিচারের রোডম্যাপ। প্রধানমন্ত্রী সাহেব বারবারই বলেছেন যে বিচারের কোনো রোডম্যাপ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বিচারিক প্রক্রিয়া চলবে, আমরা এতটুকু নিশ্চিত করতে চাই, আমরা বিচার করতে চাই, কোনো অবিচার না। সেক্ষেত্রে আমাদের দিক থেকে আন্তরিকতার যে জায়গাটা, সরকারের যত সহযোগিতা করা দরকার বিচার বিভাগকে, যত ধরনের সহযোগিতা চাইবে সব ধরনের সহযোগিতা পাবে। সো সেটা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। সুতরাং এই কারণেই বিচারের জায়গাটা আসলে সুনির্দিষ্টভাবে অগ্রগতি বলতে কত দূর কি এটা এখনই বলা সম্ভব নয়। আর সংস্কারের বিষয়ে যেটা বলছেন সেটা আসলে খুবই দৃশ্যমান অগ্রগতি আমরা হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই দেখতে পাবো ইনশাল্লাহ, যে কোন কোন পয়েন্টে কি কি হচ্ছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। কতগুলি বিষয় ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, কতগুলি বিষয়ে বাস্তবায়ন এখনই যোগ্য, কতগুলি অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায়, আর কতগুলি পরবর্তীতে নির্বাচিত সংসদ দিয়ে বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমাদের মধ্যে নানান ধরনের ক্ষোভ, হতাশা নানান রকম থাকলেও একটা বিষয় পরিষ্কার যে এত কিছুর পরেও, নানান অসহযোগিতার পরেও মানুষের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে আসলে। জি, ধন্যবাদ। রুমিন ফারহানা যদি আর কিছু যোগ করার থাকে। না, আমি মনে করি যে আমরা একটা অ্যাটলিস্ট একটা কনসেনসাসে এসেছি সকলেই, সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলো। আমরা আগামী 8 মাসের মধ্যে একটি নির্বাচন প্রত্যাশা করছি এবং আমরা আশা করব যে পলিটিক্যাল পার্টিগুলো সরকারকে সহযোগিতা করবে সো দ্যাট আমরা একটা ভালো নির্বাচন, মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আগামীতে পাই। আমাদের নানান রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। গত 7-8 মাস 9 মাস আমাদের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আগের সরকারে যারা ছিল তারা অর্থনীতিকে খালি করে দিয়ে গেছে, তারা প্রতিটা সেক্টরে এমনভাবে নিজেদের মানুষকে সেট করেছে যে হাসিনার সঙ্গে সঙ্গে বাইতুল মোকাররমের খতিবও পালাই গেছে। সো এইরকম একটা অবস্থা থেকে নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বাংলাদেশ গত 1 বছর বা তার একটু কিছু কম সময় আমরা পার করেছি। আশা করব যে নির্বাচনের পরে অনেকটাই স্থিতিশীলতা ফিরে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। তবে একটা কথা আমরা এখন থেকেই বলতে চাই যে মিরাকল কোনো মানে রাত থেকে দিন হয়ে যাওয়া বা সাদা হঠাৎ কালো হয়ে যাওয়া, কালো হঠাৎ সাদা হয়ে যাওয়া, এরকম ড্রাস্টিক মানে প্রত্যাশা যদি কারো থাকে সেটা বোধহয় পূরণ হবে না। আমাদের সময় লাগবে। যারাই সরকারে আসুক আগামীতে, আমরা যেই জায়গাগুলো বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে গত 15 বছর ধরে, সেখান থেকে উঠে দাঁড়াতে, সেখান থেকে সামনে এগোতে আমাদের সময় লাগবে। বিএনপির তরফ থেকে তো জাতীয় সরকারের কথা বলা হচ্ছিল নির্বাচন পরবর্তী সময়, সেটা কি এখন আপনারা ভাবছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। এটা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি রেইনবো নেশনের কথা বলেছেন, তিনি সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গঠনের কথা বলেছেন। এবং আপনি দেখুন বাংলাদেশটা যেই জায়গায়, যে বিভাজনের মধ্যে পড়ে গিয়েছিল এবং ভীষণ রকমভাবে প্রতিটা জায়গায় হয় তুমি আমার বন্ধু নয় তুমি আমার শত্রু, এইরকম একটা অবস্থা তৈরি করা এবং গ্রে এরিয়া বলতে যে কিছু থাকবে এইটা পুরোপুরি মুছে দেওয়ার যে চেষ্টা, সেই জায়গা থেকে আপনারা যদি উত্তরণ ঘটাতে চাই, আমাদের জাতীয় ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নাই। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।